তো আল্লাহ তাআলার নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা পরিবেশ রসায়ন এই অধ্যায়টি শুরু করছি। এই অধ্যায়টি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এবং আমরা প্রথম পর্ব পড়ব এবং এই অধ্যায়ের মতো হুবহু একই একটি অধ্যায় প্রায় 80 বা 90%ই সেম এমন একটা টপিক হচ্ছে আমাদের ফিজিক্সেও আছে। ফিজিক্সের অধ্যায়টির নাম হচ্ছে আদর্শ গ্যাস। তাই যারা কোনো কারণে ওই অধ্যায়টি পড়ছো অলরেডি হয়তো বা তোমাদের কিছু ধারণা আছে। আমরা শুরু করছি আজকে প্রথম ক্লাস। প্রথম ক্লাসে হয়তো তেমন কোনো কোশ্চেন থাকবে না, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস থেকে তোমাদের কাছ থেকে অনেক কোশ্চেন নিব। প্রথমত এই অধ্যায়টির নাম পরিবেশ রসায়ন না হয়ে এই অধ্যায়টির নাম হওয়া উচিত ছিল গ্যাসের সূত্রসমূহ বা আদর্শ গ্যাস, যেটা ফিজিক্সে আছে। যদিও এই অধ্যায়ে পরিবেশ নিয়ে অনেক আলোচনা করা হয়েছে বলেই এটার নাম পরিবেশ রসায়ন দেওয়া হচ্ছে। বাট আমরা এই অধ্যায়ে প্রায় 90টার মতো অঙ্ক করব, যে 90টাই মূলত গ্যাসের সূত্রের অঙ্ক। অর্থাৎ যতগুলো অঙ্ক করব প্রায় সবগুলো অঙ্কই হচ্ছে কোনো না কোনো গ্যাসের সূত্র নিয়ে। তাহলে গ্যাসের সূত্রগুলো কি এটা আগে জানি আমরা। প্রথমত আমরা দেখতে পাচ্ছি সবাই গ্যাসের সূত্র হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র। আমরা পরবর্তীতে হয়তো বা স্লাইড দেখে অথবা খাতার স্ক্রিনশট নিয়ে আমরা নোট করে ফেলবো, অথবা এখনও করতে পারি। আমরা বলছি এই 4টা সূত্র হচ্ছে গ্যাসের সূত্র। এরপর বাকি দুইটা যে সূত্র দেখতে পাচ্ছি আমরা, এই দুইটা হচ্ছে গ্যাস মিশ্রণের সূত্র। একটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, আর একটা হচ্ছে গ্রাহামের ব্যাপন হার সূত্র। তাহলে টোটাল আমরা যে এই প্রায় 80 থেকে 90টির মতো অঙ্ক এই অধ্যায়ে করব, এই সবগুলো অঙ্ক করতে হবে আমাদের এই 6টা সূত্রকে ব্যবহার করে। আবারও রিপিট করছি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র এবং ডাল্টনের আংশিক চাপ সূত্র ও গ্রাহামের ব্যাপন হার সূত্র। তো চলো আমরা একটু বেসিক আইডিয়া নেওয়ার চেষ্টা করি যে এই সূত্রগুলো দিয়ে আমরা কিভাবে আলোচনা করতে পারি। তো প্রথমে আমরা আলোচনা করতে পারি এই গ্যাসের সূত্রের প্রথম যে সূত্রটি বয়েলের সূত্র নিয়ে। আমি আরেকটি কথা বলে নেই, পুরো অধ্যায়টাতে আমরা মাত্র 3টা চলক, অর্থাৎ একটা হচ্ছে পি, একটা ভি, একটা টি। এই পি মানে তো নিশ্চয়ই বোঝো চাপ, ভি মানে আয়তন এবং টি মানে কি টেম্পারেচার কেলভিন এককে। এই 3টা প্রতীককে ব্যবহার করে আমরা এই পি, ভি এবং টি এই 3টা জিনিসকে আমরা ব্যবহার করে আমরা চেষ্টা করব পুরো অধ্যায়ের অনেকগুলো আলোচনা কমপ্লিট করতে। তো প্রথমে আমরা বয়েলের সূত্র নিয়ে একটু কথা বলতে চাই। বয়েলের সূত্রে কি বলা হচ্ছে বা আসলে কি বলে। বিজ্ঞানী রবার্ট বয়েল যিনি বলেন স্থির তাপমাত্রায়, কি বললাম, বিজ্ঞানী রবার্ট বয়েল বলেন স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ওপর প্রযুক্ত চাপ এর আয়তনের ব্যস্তানুপাতিক, বা স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন এর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটা কার কথা? বিজ্ঞানী রবার্ট বয়েলের কথা, যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। চলো এখানে আসলে তিনি কি বলছেন এটা একটু লেখাটা দেখে নেই, তাহলে তোমাদের পড়া লিখতে বা নোট করতে সুবিধা হবে। স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ চাপ বাড়ালে আয়তন কমবে এবং চাপ কমালে আয়তন কি হবে? বাড়বে, যদি কিনা ওইখানে তাপমাত্রা কি থাকে? স্থির থাকে। তো চলো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, যে তার মানে বয়েলের সূত্রে কি দাঁড়ালো? ভি সমানুপাতিক 1/p যখন কিনা টি স্থির। আচ্ছা, তাহলে বা ভি ইকুয়াল টু কে ইন্টু পি, 1/p, তাহলে বা পিভি ইকুয়াল টু কে। যে স্টুডেন্ট পিভি ইকুয়াল টু কে এইটুকুর মিনিং বুঝবে, এই চ্যাপ্টারে সে অনেক কিছুই খুব সহজে বুঝবে। আচ্ছা, পিভি ইকুয়াল টু কে এটার মিনিং কি অ্যাকচুয়ালি? তাহলে তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি, তোমরা সবাই মাইক্রোফোন অন করে বা কমেন্টে উত্তর করতে পারবে। ধরা যাক কোন একটা গ্যাস টি স্থির আছে, এখানে টি স্থির আছে এবং চাপ আছে 5 atm, তখন আয়তন আছে 10 লিটার। তাহলে কে বলবে পিভি এর গুণফল কত? আচ্ছা, এটা বলার কিছু নাই, নিশ্চয়ই তোমরা নিজেরাই বোঝো যে এই চাপ ও আয়তনের গুণফল এখানে হবে 50। এখন আমি কোনো কারণে এই পাত্রের মধ্যে চাপ বাড়ায় চাপটা 10 atm করলাম, তখন পিভি এর ভ্যালু কত হবে? কে বলতে পারে? বলো দেখি সবাই। 100 হবে, 10 গুণ 10 100 হবে। দেখো ভালো করে একটা বিষয় বোঝো, চাপ বাড়ালে আয়তন কমে যাবে, এটা কিন্তু তুমি আমিই বুঝি। কেন? ধর একটা বেলুন ভর্তি গ্যাস, আমরা তাকে চাপ প্রয়োগ করলাম, তার আয়তন কমে যাবে, এটা তো আমরাও বুঝি। তাহলে এখানে বয়েলের দরকার কি? আর বয়েলকে কেন আমরা এত গুরুত্ব দিব? হ্যাঁ, ঠিকই কথা, আমরা নিজেরাও জানি চাপ বাড়ালে আয়তন কমে যাবে, কিন্তু আমরা কেউ জানতাম না কতটুকু চাপ প্রয়োগ করলে কতটুকু আয়তন কমবে, কতটুকু চাপ বাড়ালে কতটুকু আয়তন কমবে, এইটা কিন্তু আমরা কেউ জানতাম না। আমরা জানতাম চাপ বাড়ালে আয়তন কমবে, কিন্তু কতটুকু চাপ বাড়লে কতটুকু আয়তন কমবে এই ব্যাপারটা আমাদেরকে ক্লিয়ার করেছে কে? রবার্ট বয়েল। অর্থাৎ রবার্ট বয়েল বলছে, তাহলে বিজ্ঞানী বয়েল বলল যে ঠিক আছে, তুমি চাপ বাড়ালে আয়তন কমবে,
ঠিক ততটুকু আয়তনই কমবে যতটুকু আয়তন কমলে পি এবং ভি এর গুণফল অল টাইম ধ্রুবক থাকবে। অর্থাৎ আমরা যখন 5 atm চাপ রেখেছিলাম তখন আয়তন ছিল 10 লিটার। চাপ যদি বাড়িয়ে আমরা 10 atm করে দেই তখন চাপ ও আয়তনের গুণফল হয়ে যাবে কত? ওই 10 atm হওয়ার জন্য আয়তন হয়ে যাবে 5 লিটার। দ্যাট মিনস এই গুণফল কিন্তু আগে 50 ছিল, পরেও 50 থাকবে যদি কিনা টি স্থির থাকে। তার মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, ধরো প্রথমে আমরা চাপ রেখেছিলাম যেটা তাকে ধরলাম P1, প্রথমে আমরা আয়তন রেখেছিলাম যেটা তাকে ধরলাম V1, অর্থাৎ P1 হচ্ছে প্রাথমিক চাপ, V1 হচ্ছে প্রাথমিক আয়তন। এবার পরে আমরা চাপ চেঞ্জ করে যে চাপটা পেলাম ধরলাম সেটা P2। এখন কোশ্চেন, এই P2 চাপের জন্য নিশ্চয়ই আয়তনটা কমে যাবে, কমার পর যে আয়তনটা হবে ধরলাম সেটা V2। বিজ্ঞানী রবার্ট বয়েল বলছেন তুমি যাই করো না কেন PV এর গুণফল যদি ধ্রুবক হয় তার মানে বিষয়টা হচ্ছে P1 V1 ইকুয়াল P2 V2, মানে চাপ ও আয়তনের গুণফল অল টাইম ধ্রুবক থাকবে। চাপ বাড়াবা আয়তন কমে যাবে, চাপ কমাবা আয়তন বেড়ে যাবে, কিন্তু আগে পি ও ভি এর গুণফল যা ছিল পরিবর্তিত অবস্থাতেও পি এবং ভি এর গুণফল কি থাকবে? একই থাকবে। বলো সবাই এই পিভি ইকুয়াল টু কে এ লাইন থেকে কিভাবে P1 V1 ইকুয়াল P2 V2 লেখা যায় এটা ক্লিয়ার কিনা আমাকে সবাই কমেন্ট করে জানাও। ওকে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তাহলে পরের পড়াগুলো বুঝতে একদমই সহজ হবে। তাহলে আমরা অলরেডি বয়েলের সূত্র মোটামুটি একটা প্রাথমিক আইডিয়া নিলাম। আমি যদি আরেকবার একটু রিপিট করি, যেহেতু এটা প্রথমবার পড়াচ্ছিলাম আজকের ব্যাচে, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটা কে বলছে? রবার্ট বয়েল বলছে। এখানে কি স্থির থাকবে? টি স্থির থাকবে, এবং এই ভি ইকুয়াল টু কে ইন্টু 1/p সমানুপাতিক ধ্রুবক নেওয়ার জন্য, আর পিভি ইকুয়াল টু কে অর্থাৎ চাপ ও আয়তনের গুণফল অল টাইম ধ্রুবক থাকবে। আমরা বললাম এখানে বয়েলের মূল কথাটা এরকম ছিল, চাপ বাড়ালে আয়তন কমবে এবং ততটুকু আয়তনই কমবে যতটুকু আয়তন কমলে গুণফলটা আগের মতোই থাকে। এবং পিভি ইকুয়াল টু কে থেকে আমরা লিখতে পারি P1 V1 ইকুয়াল P2 V2। আচ্ছা, P1 মানে প্রাথমিক চাপ, V1 মানে প্রাথমিক আয়তন, P2 মানে পরিবর্তিত চাপ, আর V2 মানে পরিবর্তিত আয়তন। আচ্ছা, পরিবর্তিত আর পরিবর্তন এর মধ্যে পার্থক্য আছে, এই পার্থক্যটা বুঝতে হবে। পরিবর্তন মানে পরেরটা মাইনাস আগেরটা। ধরা যাক তোমার কাছে এখন 200 টাকা আছে এবং তোমাকে আরো 50 টাকা দেয়া হলো, তাহলে তোমার মোট টাকা হলো 250। এই 250 হচ্ছে তোমার পরিবর্তিত টাকা, বাট তোমার টাকার পরিবর্তন কত? তোমার টাকার পরিবর্তন 250 মাইনাস 200 অর্থাৎ 50 টাকা। তাহলে পরিবর্তন বললে P2 মাইনাস P1 বা V2 মাইনাস V1, আর পরিবর্তিত যদি বলে তাহলে P2 আর V2 অর্থাৎ পরিবর্তন হওয়ার পর যেটা আছে তাকেই আমরা বলবো পরিবর্তিত। নিশ্চয়ই তোমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার। এবার আমরা পড়বো চার্লসের সূত্র। একটা কথা লেখা আছে, খেয়াল করছো কিনা? মেইন সূত্র না, মানে আমরা তোমাকে এখন চার্লসের যে সূত্রটা পড়াবো এটা চার্লসের সূত্র থেকে পাওয়া যায়, বাট এটা চার্লস সরাসরি বলে নাই। তাহলে কেন আপনি এটা পড়াচ্ছেন? কারণ এটা বয়েলের সূত্রের সাথে রিলেট করার জন্য পড়াচ্ছি। এইভাবে পড়লে বয়েলের সূত্রটা রিলেট করে, এরপরে আমরা আবার মেইন সূত্রটা পড়াবো ইনশাল্লাহ। তো দেখো তো এইখান থেকে তোমরা বুদ্ধি খাটায়া এটার থিওরিটা কি হতে পারে একটু চিন্তা করো তো, আমার সাথে সাথে চিন্তা করো, একটু চিন্তা করো, ভাবো, তাহলে দেখবো পারবা। স্থির চাপে, কি বললাম? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ এখানে এই অধ্যায়ে আমি ক্লিয়ার করি, দুইটা টি দেখতে পাবা তুমি, একটা ছোট টি একটা বড় টি। ছোট টিটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের টি, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস এককে তাপমাত্রা, আর বড় টিটা হচ্ছে কেলভিন এককের টি। এই কেলভিন এককে যে টি পাওয়া যায় একে বলা হয় পরম তাপমাত্রা বা অ্যাবসোলিউট টেম্পারেচার, আর ডিগ্রি সেলসিয়াসের টি তো ডিগ্রি সেলসিয়াসের টি। তাহলে আমরা ডিগ্রি সেলসিয়াসে পরে যাব। এখন আমরা যে টি ব্যবহার করছি বড় টি, এটা হচ্ছে কেলভিন এককের টি, এবং এই তাপমাত্রাকে বলা হয় পরম তাপমাত্রা। তাহলে আমরা আবার যদি বলি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ চাপ স্থির রেখে যদি আমরা কখনো তাপ দেই কোনো পদার্থকে, কোনো গ্যাসীয় পদার্থকে তাপ দেই, তাহলে এর আয়তন কি হবে? বেড়ে যাবে। চাপ স্থির রেখে কোনো গ্যাসীয় পদার্থকে তাপমাত্রা প্রদান করা হলে তার আয়তন বেড়ে যাবে। কিভাবে বাড়বে? সমানুপাতিকভাবে বাড়বে। তাহলে আমরা এটাই পেলাম বয়েলের সূত্র। এই যে ভি সমানুপাতিক টি যখন কিনা পি স্থির। ওকে, আচ্ছা, খুব ভালো কথা। তাহলে বা ভি ইকুয়াল টু কে ইন্টু টি, তাহলে বা ভি বাই টি ইকুয়াল টু কে। তাহলে আমরা এখন কি বলতে পারি দেখো, তাহলে আমরা এখন বলতে পারি যে বা V1 বাই T1 ইকুয়াল V2 বাই T2। আগের মতো যেমনভাবে আমরা পড়েছিলাম PV ইকুয়াল টু কে মানেই P1 V1
ইকুয়াল P2V2। তার মানে আমরা পেয়ে গেলাম V1 না V/T ইকুয়াল যেহেতু K, অর্থাৎ এর পরিবর্তে V/T ইকুয়াল টু K মানে হচ্ছে তুমি যাই করো না কেন চাপ স্থির রেখে আয়তন বা তাপমাত্রার তুমি যে পরিবর্তনই আনো না কেন তাদের অনুপাত অল টাইম কি থাকবে? সমান থাকবে। অর্থাৎ V1/T1 ইকুয়াল V2/T2, এইটা অল টাইম একই রকমই থাকবে। বলো তোমরা এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, আরেকবার বোঝান। মনে রাখতে হবে যে V/T এর অনুপাত যেহেতু ধ্রুবক, তার মানে এই লাইন থেকে যেভাবে লিখেছো PV ইকুয়াল টু K, PV ইকুয়াল টু K, এটার পরিবর্তে যেমন লেখা যায় P1V1 ইকুয়াল P2V2, ঠিক তেমনভাবে V/T ইকুয়াল যেহেতু K, তার মানে এটার পরিবর্তেও লেখা যায় V1/T1 ইকুয়াল V2/T2। আমরা অলরেডি দুইটা ফর্মুলা পড়ালাম, দুইটা সূত্র পড়ালাম, একটা বয়েলের সূত্র, একটা চার্লসের সূত্র। আমি চার্লসের সূত্রটি আরেকবার রিপিট করছি, একটু আমার সাথে সাথে তুমিও মিলাইতে পারো তোমার চিন্তাটা। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা সমানুপাতিক। অর্থাৎ চাপ স্থির রেখে কোনো গ্যাসকে তাপ প্রদান করা হলে এর আয়তন বেড়ে যাবে। আমরা তারই ধারাবাহিকতায় বললাম যে V ইকুয়াল K ইন্টু T বা V/T ইকুয়াল টু K, আর V/T ইকুয়াল টু K এটা মানেই মনে রাখো যারা বুঝতে পারছো না, এটা লাইন, এই লাইন থেকে অটোমেটিক্যালি এই লাইন লেখা যায় V1/T1 ইকুয়াল V2/T2, 3 বার লিখলে V3/T3, বা এখানে P1V1 ইকুয়াল P2V2, তুমি চাইলে P3V3ও লিখতে পারবা। বলো এইবার ক্লিয়ার কিনা সবাই? এরপর আমরা কি লেখা আছে পড়ি আমরা সবাই। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, অর্থাৎ বয়েল যা বলছে গ্যাস সম্পর্কে, চার্লস যা বলছে গ্যাস সম্পর্কে, আমরা এই দুইটা বিষয়কে এখন কম্বিনেশন করব। তো চলো আমরা এটাকে কিভাবে কম্বিনেশন করতে পারি। তো দেখো বয়েল কি বললো আর চার্লস কি বললো। বয়েল বলল যে V সমানুপাতিক 1/P যখন কিনা T স্থির, এটা বয়েল বলল তাপমাত্রা স্থির রেখে তুমি যদি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটা কে বললো? বয়েল বলল। আবার চার্লস বলল V সমানুপাতিক T, অর্থাৎ যখন কিনা P স্থির, মানে বিষয়টা এরকম দাঁড়ালো যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা সমানুপাতিক। এখন দেখো এই দুইটা গাণিতিক সমীকরণের বাম পক্ষে কি আছে? V আছে না? খেয়াল করছো? তাহলে এখন আমরা চাইলে কিন্তু এই দুইটা সমীকরণকে সমন্বয় করতে পারি। আচ্ছা, সমন্বয় করার মানেটা কি আসলে? সমন্বয় মানে যার সাথে যার সম্পর্ক, এই সম্পর্কটা চেঞ্জ করা যাবে না। দেখো এখানে আমরা বলছি V সমানুপাতিক 1/P, আমরা কিন্তু কখনোই বলছি না V ইকুয়াল 1/P, আমরা কিন্তু কখনোই বলছি না V ইকুয়াল T, আমরা জাস্ট V আর P আর V আর T এর মধ্যে সম্পর্কটা দেখতেছি, রাইট? এখন আমরা যখন প্রথম সমীকরণটা দেখলাম তখন দেখতেছি এখানে তাপমাত্রা স্থির কিন্তু চাপ আছে। দ্বিতীয় সমীকরণে গিয়ে চাপ স্থির কিন্তু কি আছে? তাপমাত্রা আছে। যখন আমি দুইটাকে সমন্বয় করতে যাব তখন তাপ এবং চাপ কোনোটাকে আর স্থির রাখা যাবে না, কারণ দুইটাই তো কোথাও না কোথাও আছে। অর্থাৎ আমরা যখন 1 নং ও 2 নং সমীকরণ সমন্বয় করব, সমন্বয় করে পাই যখন T ও P উভয়ই পরিবর্তনশীল, এই T এবং P উভয়ই পরিবর্তনশীল। ওকে, আচ্ছা, তাহলে এখন বাম পক্ষে যেহেতু দুইটারই V, তাই আমরা বাম পক্ষে V রাখবো, সমানুপাতিক চিহ্ন দিব। এবার এখানে দেখো T আর P, খেয়াল করতে হবে সমন্বয় করার সময় T এবং P এর সম্পর্ক যাতে বদলায় না যায়। অর্থাৎ V এর সাথে T এর সম্পর্ক এখানে কি? সমানুপাতিক। তাহলে V এর সাথে P এর সম্পর্ক এখানে কি? ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখন এমনভাবে এটাকে লিখব যাতে এদের মধ্যে যে সম্পর্ক আছে সম্পর্ক বদলায় না যায়। অর্থাৎ এমন দেখো সমন্বয় করার পর V এবং T এবং V এবং P কারোর সাথে কারো সম্পর্ক কিন্তু বদলায় যায় নাই। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে বা V ইকুয়াল K ইন্টু T/P। তাহলে বা আমরা বলতে পারি PV ইকুয়াল KT। পরের লাইনে বলা যায় কিনা এমন দেখো,
আগের মতো করে পিভি ভাগ টি ইকুয়াল কে। আচ্ছা দেখো, এর আগে তুমি যা লিখেছো পিভি ইকুয়াল কে বা ভি বাই টি ইকুয়াল কে, ওইটার মতো করে চিন্তা করে কি এবার লেখা যায় না এরকম P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2? এটাই হচ্ছে বয়েল ও চার্লসের কি সূত্র? সমন্বয় সূত্র। বলো এটা ক্লিয়ার কিনা? ওকে দেখো, এইটা এমন কিছু না। দেখো এখানে আমি আবার রিপিট করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা বয়েলের সূত্র ভি সমানুপাতিক 1/p, আর চার্লসের সূত্র ভি সমানুপাতিক টি। এখানে টি স্থির, এখানে পি স্থির। যদি টি এবং পি দুইটাকে স্থির রেখে আমরা সমন্বয় করতে চাই তাহলে সমন্বয় হবে না। কেন কেন হবে না? কারণ দুইটাই তো কোথাও না কোথাও আছে। তাই আমাদের কি করতে হবে? দুইটাকে পরিবর্তনশীল চিন্তা করতে হবে। সমন্বয় করার টেকনিক একটাই, যাতে কারোর সাথে কারোর সম্পর্ক বদলায় না যায়। অর্থাৎ ভি এর সাথে আগে টি ছিল সমানুপাতিক, আমি তাই টি সমানুপাতিকই রেখেছি। ভি এর সাথে পি ছিল আগে ব্যস্তানুপাতিক, এখন আমি ব্যস্তানুপাতিকই রেখেছি। ওকে, তাহলে এবার ভি ইকুয়াল কে ইন্টু টি বাই পি, তাহলে পি ভি ইকুয়াল টু কে টি। পি ভি ইকুয়াল কি? কে টি। তাহলে পি ভি বাই টি ইকুয়াল টু কে, আর পি ভি বাই টি ইকুয়াল কে, এটা মানেই লেখা যায় P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2। বলেন এখানে ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার কিনা সবাই জানান। আমরা বৃহত্তর আলোচনায় যাব। আমরা এককগুলো একটু বুঝে নেই, তারপরে আমরা আবার অ্যাভোগাড্রোর সূত্র পড়ব। খেয়াল করছো কিনা জানি না, আমরা যে 6টা সূত্র পড়তে চেয়েছি তার মধ্যে অলরেডি আমাদের 3টা কিন্তু পড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমরা অঙ্কে যাব, তার জন্য পড়াগুলো গোছাচ্ছি। প্রথমত আমাদের জানতে হবে চাপের একক। চাপের একক জানতে হবে। হ্যাঁ, চাপের এককগুলো আমরা একটু জেনে নেই। চাপের একক প্রথমত আমরা সবাই জানি চাপের একক হচ্ছে এটিএম, কিন্তু এটা তার এসআই একক না। 1 ATM ইকুয়াল 101,325 প্যাসকেল, বা 1 ATM ইকুয়াল 101.325 কিলো প্যাসকেল। এগুলো খাতায় একটু নোট করে নিতে হবে। আবার 1 ATM ইকুয়াল 760 মিলিমিটার পারদ। আবার 1 ATM ইকুয়াল 76 সেন্টিমিটার পারদ। মনে রাখবো আমরা 1 মিলিমিটার পারদ মানে হচ্ছে 1 টর। কে বলতে পারে টর কেন আইলো? টর অর্থ কি? টর কেন আইলো? টর অর্থ কি? এগুলো সবগুলো চাপের একক, লিখে নিতে হবে দ্রুত। ইয়েস, অর্থাৎ চাপের মিলিমিটার পারদ এককটি আবিষ্কার করে বিজ্ঞানী টরিসেলি। তাই তার নাম অনুযায়ী এটা কি আসছে বলো? টর আসছে। হ্যাঁ, টরিসেলি থেকে টর আসছে। ওকে, আমরা এবার আয়তনের এককের যতগুলো আলোচনা আছে সবগুলো আলোচনা শেষ করতে চাই। আয়তন, কে বলতে পারে আয়তনের এসআই একক কি? আয়তনের এসআই একক কি বলো? মিটার কিউব। অনেক ধন্যবাদ। আয়তনের একক, আয়তনের একক। আচ্ছা, 1 মিটার কিউব ইকুয়াল 10 টু দি পাওয়ার 3 লিটার। 1 লিটার ইকুয়াল 10 টু দি পাওয়ার 3 মিলিলিটার। 1 লিটার ইকুয়াল 1 ডেসিমিটার কিউব। আবার 1 মিলিলিটার ইকুয়াল 1 সেন্টিমিটার কিউব। আর সেন্টিমিটার কিউবকে সংক্ষেপে কিউবিক সেন্টিমিটার বা কি বলে? সিসি বলে। এগুলো লিখে নেব দ্রুত। এগুলো সবগুলো আয়তনের একক। অ্যাভোগাড্রোর সূত্র কে বলতে পারে? অ্যাভোগাড্রো কি বলছে? কে বলতে পারে? আচ্ছা, অ্যাভোগাড্রো কি বলছে এটা আমরা পড়ে নেওয়ার পূর্বে একটু গেলুসাকের সূত্রটি পড়ব। এটা তোমরা বাস্তব জীবনে খুব বেশি রিলেট করতে পারবে। একটু মনোযোগ দিয়ে যদি শোনো বা বোঝার চেষ্টা করে এখানে কি বলছে। স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের প্রযুক্ত চাপ বা কোনো গ্যাসের ফলে সৃষ্ট চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ফলে সৃষ্ট চাপ বা প্রযুক্ত চাপ এর পরম তাপমাত্রার সমানুপাতিক। আচ্ছা, এইটা বাস্তবে আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। আমরা সবাই প্রেসার কুকার দেখছি, তাই না? বাসা বাড়িতে রান্না করার জন্য। দেখো, ধরা যাক, জাস্ট বোঝানোর জন্য বলছি যে এটা একটা প্রেসার কুকার। ধরা যাক এইটার তো নিশ্চয়ই মুখটা বন্ধ থাকে, তাই না? এই প্রেসার কুকারে আমরা কিন্তু তাপ দিই, টি দেই। যখন আমরা তাপ দিই তখন প্রেসার কুকারটার আয়তনটা কি বড় হয় নাকি স্থির থাকে? বলো দেখি। স্থির থাকে। তাহলে আমি বলতে পারি এখানে আয়তন স্থির। কিন্তু আমি যে তাপ দিচ্ছি, প্রথমে পানিটা কিন্তু লিকুইড থাকে। মনে রাখবো, বয়েল, চার্লস বা গেলুসাকের যত সূত্র আমরা পড়ছি এর কোনোটাই কিন্তু গ্যাস ছাড়া অন্য পদার্থের জন্য প্রযোজ্য না।
শুধু গ্যাসের জন্য প্রযোজ্য, দেখে নাম দেওয়া হয়েছে গ্যাসের সূত্র, প্রত্যেকটা স্লাইডে লিখে রাখা হচ্ছে গ্যাসের সূত্র। আমরা যখন এই পানিটাকে তাপ দেওয়ার পর, প্রথমে তো পানিই থাকে, এই খাবার সিদ্ধ করার জন্য পানি দেই, ওই পানিটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গিয়ে কিন্তু কি হয়ে যায়, জলীয় বাষ্প হয়ে যায়। যখন সে জলীয় বাষ্প হয়ে গেল, তারপরেও কিন্তু আমরা তাপ দিতেই আছি, কন্টিনিউয়াসলি কিন্তু প্রেসার কুকারের মধ্যে তাপ দিচ্ছি। আচ্ছা বলো তো, যখন পানি জলীয় বাষ্প হয়ে গেল, দ্যাট মিনস গ্যাস হয়ে গেল, তখন যখন আমরা তাপ দেই, কিন্তু প্রেসার কুকারের আয়তন যেহেতু বড় হয় না, তাহলে ভেতরে কি সৃষ্টি হয়, চাপ সৃষ্টি হয় না গ্যাসের। এবং যখন চাপটা সহ্য করতে পারে না, তখন কিন্তু প্রেসার কুকারের মাথার উপরে যে লিডটা থাকে, ভাল্বটা থাকে, এই ভাল্বটা ওপেন হয়ে ভেতর থেকে কিছু গ্যাস কিন্তু বেরিয়ে পড়ে, ভেতরের চাপ সহ্য করতে না পেরে। তার মানে এই প্রেসার কুকারের ঘটনাটি হচ্ছে গেলুসাকের সূত্রের সবচেয়ে বড় উদাহরণ, যে আয়তন স্থির রেখে যদি কোনো গ্যাসীয় পদার্থকে তাপ প্রদান করা হয়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাহলে গ্যাসের পাত্রের অভ্যন্তরে চাপ কি হবে, বেড়ে যাবে। স্থির আয়তনে কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। স্থির আয়তনে কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে আমরা এই দেখো ভি সমানুপাতিক টি যখন কিনা না, পি সমানুপাতিক টি যখন কিনা ভি স্থির, ওকে, তাহলে বা পি ইকুয়াল টু কি, কে ইন্টু টি, তাহলে বা পি বাই টি ইকুয়াল টু কি, কে। তাহলে আগের মতোই আমরা বলতে পারি পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল পি টু বাই টি টু। এটাই হচ্ছে আমাদের গেলুসাকের সূত্র। আমরা অলরেডি তিনজন বিজ্ঞানীর তিনটা সূত্র কিন্তু পড়ে ফেললাম, একটা বয়েল, একটা চার্লস, একটা গেলুসাক। এখন আমরা পড়ব অ্যাভোগাড্রোর সূত্র। সূত্র দেখো এখানে তিনি বলছেন, অ্যাভোগাড্রোর সূত্র আমরা যেভাবে 9-10 থেকে জানি, আমরা ভুল জানি না, বাট আমাদের একটু কারেকশন হবে, আমরা আরও কিছু জানবো। অ্যাভোগাড্রো বলছে, যদি আমি একটা উদাহরণ দিয়ে আগে দেখাই, দেখো তো এইখানে যে তিনটা গ্যাস আছে পাত্রের মধ্যে, এই তিনটা গ্যাস কি মৌলিক গ্যাস না যৌগিক গ্যাস বলো তো? আচ্ছা, এই দুইটা মৌলিক গ্যাস, এই দুইটা কি যৌগিক গ্যাস। বলছে বিজ্ঞানী অ্যামাদিও অ্যাভোগাড্রো বলতেছে, তুমি যদি তাপমাত্রা স্থির রাখো, চাপ স্থির রাখো, যদি গ্যাস পাত্রের আয়তন সমান হয়, তাহলে সমান আয়তন বিশিষ্ট কোনো পাত্রে মৌলিক গ্যাস হোক যৌগিক গ্যাস হোক, তার সমান পরিমাণেই থাকবে। অর্থাৎ স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল মৌলিক ও যৌগিক গ্যাসের অণুর সংখ্যা বা মোল সংখ্যা সমান হবে। মানে আমি যদি তোমাকে এখন এটা বোঝানোর চেষ্টা করি, ধরো এইখানে আমি যে পাত্রটা রেখেছি এটা 22.4 লিটার, এখানে যে গ্যাস রেখেছি এটাও 22.4, এখানে যেটা রেখেছি এটাও 22.4। আচ্ছা বলো তো, এই গ্যাসের আয়তন যদি 22.4, এই গ্যাসের আয়তন যদি 22.4, আর এই গ্যাসের আয়তন যদি 22.4 হয়, গ্যাস তিনটা যে ভিন্ন, তাতে আমাদের কিছু যায় আসে? তিনটা গ্যাসই কি 1 মোল করে আছে না? বলো, তিনটা গ্যাসই কি 1 মোল করে আছে কিনা বলো? অর্থাৎ বলা হচ্ছে স্থির তাপমাত্রা ও চাপে, তাপ ও চাপ যদি স্থির থাকে, তাহলে আয়তন সমান হলে গ্যাসের মোল সংখ্যাও সমান হবে। আয়তন বাড়লে মোল সংখ্যা বাড়বে, আয়তন কমলে মোল সংখ্যা কমবে। এটা কোন গ্যাস, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না। এটা কি কার্বন ডাইঅক্সাইড নাকি মিথেন নাকি মৌলিক গ্যাস নাকি যৌগিক গ্যাস, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না। যদি তাপমাত্রা ও চাপ স্থির রেখে আমরা আয়তন সমান রাখতে পারি, সব গ্যাসে অণুর সংখ্যা বা মোল সংখ্যা কি হবে, সমান হবে। এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর কথা। দেখো এটা তিনি এখানে বোঝানোর চেষ্টা করছেন, ভি সমানুপাতিক এন যখন টি ও পি স্থির, তাপমাত্রা ও চাপ যদি উভয় স্থির হয়, তাহলে মোল সংখ্যা বাড়ালে আয়তন বাড়বে, আয়তন বাড়ালে মোল সংখ্যা বাড়বে। তো চলো আমরা এটা নিয়ে কথা বলি। স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল মৌলিক ও যৌগিক গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল মৌলিক ও যৌগিক গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। বলো অ্যাভোগাড্রোর সূত্রটি ক্লিয়ার কিনা আমাকে জানাও সবাই কমেন্ট করে। আমরা ইতিমধ্যে চারজন বিজ্ঞানীর চারটা বেসিক যে সূত্র এটা পড়ে ফেলেছি। আমরা এখন পড়ব আদর্শ গ্যাসের সমীকরণ, বা খাতায় আমরা লিখব বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র। খাতায় হেডিং দিব আদর্শ গ্যাসের সমীকরণ, বা আমরা লিখব বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র।
আমরা এটা শিখবো। হ্যাঁ, আমরা আজকে আগামী দিন থেকে ম্যাথ শুরু করব। আমরা আজকে বেসিকগুলো ডেভেলপ করছি। হ্যাঁ, তাহলে আমরা বলছি আদর্শ গ্যাসের সমীকরণ বা বয়েল চার্লস ও অ্যাভোগাড্রোর কি সূত্র? সমন্বয় সূত্র। ওকে, আচ্ছা চলো আমরা এটা নিয়ে এখন কথা বলি। ওকে, দেখো তাহলে এখন আমরা বললাম কি, আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিপাদন করতে হলে আমাকে চারটা বা তিনটা বিজ্ঞানীর সূত্রকে সমন্বয় করতে হবে। কার কার? বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো। তাহলে বলো তো বয়েলের সূত্রটা কি ছিল? ভি সমানুপাতিক 1/p যখন কিনা টি স্থির, রাইট? এর 1 নং সমীকরণ। ভি সমানুপাতিক টি যখন কিনা পি স্থির, ভি সমানুপাতিক এন যখন কিনা টি ও পি উভয় স্থির। এটা 2 নং সমীকরণ, এটা 3 নং সমীকরণ। আমরা অলরেডি এগুলো পড়েছি। তো এখন দেখো এই তিনটা সমীকরণেরই কিন্তু বাম পক্ষে ভি আছে, তার মানে এদেরকে আমরা সমন্বয় করতে পারি, রাইট? কিন্তু মনে রাখতে হবে 1, 2 ও 3 যখন আমরা সমন্বয় করব তখন কিন্তু টি বা পি কোনোটাই আর স্থির থাকতে পারবে না, দুইটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এটা কথাটা লিখবো যে সমীকরণ 1, 2, 3কে সমন্বয় করে পাই, সমীকরণ 1, 2, 3কে সমন্বয় করে পাই, তারপর বাম পক্ষে শুধু ভি রাখবো। তাহলে ভি সমানুপাতিক এন টি ভাগ পি, এন টি ভাগ পি। তাহলে বা ভি ইকুয়াল কে ইন্টু এন টি ভাগ পি। এবার আমরা বলতে পারি যে বা পি ভি ইকুয়াল কে ইন্টু এন টি। এটা হচ্ছে 4 নং সমীকরণ। 4 নং সমীকরণ। এখানে কে একটা সমানুপাতিক ধ্রুবক, এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। ওকে, কিন্তু কোশ্চেন হলো এই সমানুপাতিক ধ্রুবকটা যদি আমরা 1 মোল আদর্শ গ্যাসের জন্য চিন্তা করি, তাহলে আমরা এখন 1 মোল আদর্শ গ্যাসের জন্য 1 মোল আদর্শ গ্যাসের জন্য কে এর পরিবর্তে, কেটা কি সমানুপাতিক ধ্রুবক, কে এর পরিবর্তে মোলার গ্যাস ধ্রুবক আর 1 মোল আদর্শ গ্যাসের জন্য, মানে আমরা ভাবছি যে আমরা যে গ্যাসটাকে নিয়ে কাজ করছি ওটা আদর্শ গ্যাস এবং সেটা 1 মোল গ্যাস, তার জন্য আমরা কে এর পরিবর্তে আর নেয়া হলে এখন সমীকরণটার চেহারা বদলায় যাবে, পিভি ইকুয়াল টু এন আর টি হবে। এটি হচ্ছে আমাদের বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র, বা এটি হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। এটা এত পপুলার একটা সমীকরণ, ফিজিক্সের অনেকগুলো চ্যাপ্টার পড়তে তো কাজে লাগবেই। আমাদের কেমিস্ট্রির ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে মোট 10টা চ্যাপ্টার আছে, 4টা চ্যাপ্টার পড়তে এই সমীকরণটা কাজে লাগবে। অর্থাৎ এটা অনেক বেসিক একটা সমীকরণ, এটা জানতেই হবে এবং বুঝতে হবে অনেক ডিটেল। এটার অ্যাপ্লিকেশন আমরা তোমাদেরকে আজকেই বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা আলোচনা? এরপর আমরা চলে যাব ধীরে ধীরে এই সমীকরণ কিভাবে আমরা অ্যাপ্লাই করব তা বোঝার জন্য। এটার জন্য আমাদেরকে পড়তে হবে, দেখো লেখা আছে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয়। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয়। তুমি এটা হেডিং দিতে পারো যে আরটা কি, তার মান কি, তার একক কি, এটা আমাদের বুঝতে হবে। মোলার গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয়। আমরা প্রথমে মোলার গ্যাস ধ্রুবক আর এর যে মান নির্ণয় করব, এটা করব হচ্ছে এসআই এককে। অর্থাৎ এটার মান ও একক নির্ণয় আমরা করব এসআই এককে। দেখো খেয়াল করো, এই যে আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে বা আর ইকুয়াল কি, বাম দিকে আর নিয়ে এলে, দেখো বাম দিকে আর নিয়ে এলে কি হবে, বাম দিকে আর নিয়ে এলে পিভি ভাগ এনটি। খুবই ভালো কথা। এর পরের জায়গায় দিলাম, দেখো পি এর মান বলো, প্রকৃতিতে চাপ কত থাকে? 1 ATM থাকে না, থাকে কিনা বলো? চাপ যদি 1 ATM থাকে, 1 ATM সমান কত প্যাসকেল? আমরা তো বললাম এসআই এককে মান নির্ণয় করব। তাহলে এসআই এককে চাপের একক নিশ্চয়ই প্যাসকেল। তাহলে প্যাসকেল যদি হয়, বলো 1 ATM সমান কি 101325 প্যাসকেল না? প্যাসকেলকে যদি আমরা নিউটন মিটার ইনভার্স 2 এ ভাঙাই, ওই যে ফিজিক্স থেকে পড়েছি আমরা, ফিজিক্স থেকে কি পড়েছি বলো? P ইকুয়াল টু এফ বাই এ। মনে পড়ে না বলো? নিউটন মিটার ইনভার্স 2। এই দেখো 1 ATM মানে 101325 প্যাসকেল। এবার দেখো ভি এর মান 22.4 লিটার, কিন্তু তুমি আজকেই ক্লাসে বলেছো
আয়তনের এসআই একক লিটার না, মিটার কিউব। আবার আজকেই তোমাকে শেখানো হয়েছে 1 মিটার কিউব সমান 1000 লিটার। তাহলে আমরা জানি 1 মোল পরিমাণ কোনো গ্যাস যে আয়তন দখল করে তা 22.4 লিটার, আর 22.4 লিটারকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে এটা মিটার কিউব হয়ে যায়। তাহলে 22.4 × 10⁻³ মিটার কিউব। যেহেতু আমরা বলছি আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, দ্যাট মিনস এটা হবে 1 মোল। কত মোল? 1 মোল। এবং এইটি হবে 273 কেলভিন। আমি যা যা বলছি খাতায় কিন্তু এগুলো এখন নোট না করলেও পরে নোট করতে হবে। তবে আমার পরামর্শ, যেহেতু ভিডিও রেকর্ড থাকবে, এখন পড়াটা বুঝে না, পরবর্তীতে নোট করা। এখন যদি আমরা এই ক্যালকুলেটর ব্যবহার করে, সবাই ক্যালকুলেটর ব্যবহার করো, ক্যালকুলেটর ব্যবহার করে আমাকে জানাও যে এই মানগুলো গুণ ভাগ করলে এটা পাও কিনা, এই মানগুলো গুণ ভাগ করলে এটা পাও কিনা, এটা গুণ ভাগ করলে এটা পাও কিনা, সবাই কমেন্ট করে জানাও। ওকে, দেখো এটা এখন গুণ ভাগ করে দেখো, সবাই কমেন্ট করো যে 8.314 আসে কিনা, এই মানই আসে। ধন্যবাদ। দেখো খেয়াল করো, এইখানে তুমি যে মিটার ইনভার্স 2 দেখতে পাচ্ছ, আর এইখানে মিটার কিউব, তাহলে এইটা আর এটা যদি কেটে দেয় এখানে থাকবে মিটার। আর তোমরা সবাই নিশ্চয়ই জানো নিউটন আর মিটার, তাহলে এটা জুল হয়ে যায়। এবার এখানে 1 মোল ছিল, 1 মোল, এই মোল ইনভার্স 1 আর কেলভিন ইনভার্স 1। তাহলে আমরা এসআই এককে আর এর মান পেলাম 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা 1 মোল হতো, এই যে 1 মোল হতো, হ্যাঁ, জুল পার মোল পার কেলভিন। এটা কোন এককে মান? এসআই এককে মান। তাহলে আমরা আর এর যে ভ্যালু পেলাম, আমরা সবাই এটা ক্লিয়ার নিশ্চয়ই, আর এর যে ভ্যালু পেলাম এসআই এককে, আর এর মান ও একক এসআই, তাহলে কি পেলাম? আর ইকুয়াল 8.314 জুল পার মোল পার কেলভিন। একটা কথা খুব স্পষ্ট মনে রাখবো, নোট করে নেব খাতায়, যদি কখনো আমরা পিভি ইকুয়াল এনআরটি এই সমীকরণে আর এর এই মানটা বসাই, মনে রাখতে হবে, যদি আমরা পিভি ইকুয়াল টু এনআরটি এই সমীকরণে আর এর মান বসাই 8.314 জুল পার মোল পার কেলভিন, আমরা একটা নোট করব, আর এর মান যদি আমরা এইটা বসাই এই সমীকরণে, তাহলে আমাদেরকে মাস্ট বি পি লিখতে হবে প্যাসকেলে আর ভি হবে মিটার কিউবে। অর্থাৎ কোন একটা অঙ্কে আমরা আর এর মান যখন এইটা বসাবো, তখন আমরা এনশিওর করব পি এর একক যাতে প্যাসকেল হয় আর ভি এর একক যাতে মিটার কিউব হয়। যদি এটার ব্যত্যয় হয় তাহলে আমাদের অঙ্কের রেজাল্ট সঠিক আসবে না। আমরা এটা নোট করে নিব যে আর এর মান 8.314 যদি বসায়, তাহলে পি এর একক মাস্ট বি হতে হবে প্যাসকেলে আর ভি এর একক হতে হবে মিটার কিউবে, আদারওয়াইজ অঙ্কের উত্তর মিলবে না। ক্লিয়ার? তাহলে আমরা এগিয়ে যেতে চাই। আচ্ছা, এইবার যাও আর এর মান ও একক নির্ণয়। আর এর মান ও একক নির্ণয়, এটা হচ্ছে লিটার এটিএম এককে, এটা কিন্তু সিজিএস না, হ্যাঁ, লিটার এটিএম কিন্তু আলাদা একটা একক, এটা এসআইও না, এটা সিজিএসও না। সিজিএস বের করতে চাইলে ওই 8.314 জুল পার মোল পার কেলভিনকে, ওইটাকেই তুমি চাইলে হচ্ছে জুলকে আর্জ বানায় তুমি সিজিএস বানাতে পারো, কোনো অসুবিধা নেই। বাট লিটার এটিএমটা কিন্তু সিজিএস না, মনে রাখবো আমরা, হ্যাঁ। তাহলে পি ভি ইকুয়াল এনআরটি, তাহলে বা আর ইকুয়াল কি, বা আর ইকুয়াল কি পিভি ভাগ এনটি। তাহলে এখন পি এর মান তো লিটার এটিএম একক এটিএমই হবে, ভি এর মান তো 22.4 লিটারই হবে, এন তো 1 মোল হবে, আর টি তো 273 কেলভিনই হবে। ক্যালকুলেটর দিয়ে ভাগ করে সবাই কমেন্ট করো কত হয়, ভাগ করে কত হয়, গুণ ভাগ করে কত হয়। 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। ওকে, দেখো সবার এইটা আসে কিনা দেখো, খেয়াল করো 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। ওকে, আচ্ছা, এখন বলো তো ওইটার মতো করে এখানে কি নোট করা উচিত আমাদের? কি নোট করা উচিত? ওটার মতো করে আমাদের কি নোট করা উচিত? এইটা নোট করো, হ্যাঁ বলো।
আর এর যদি আমরা এই মান ব্যবহার করি তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি যখন সমীকরণ দিয়ে অঙ্ক করব তখন মাস্ট বি পি হবে এটিএম এবং ভি হতে হবে লিটার, আদারওয়াইজ অঙ্কটা হবে না। খাতায় এটা লিখে নিতে হবে। আর এর এই মান ব্যবহার করলে পি হবে এটিএম, ভি হবে লিটার। যদি আমরা এই নিয়ম না মানি তাহলে আমাদের অঙ্কের উত্তর ভুল আসবে। ওকে, এখন প্রশ্ন সিজিএস এককে কি হবে? সিজিএস একক দরকার নাই, আমাদের এই দুইটা দিয়েই হয়ে যাবে। তুমি একটা চোরামি করতে পারো অথবা তুমি চাইলে প্রতিপাদন করেও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি তো জানো 1 জুল সমান 10⁷ আর্জ, জানো কিনা বলো তো? তোমাকে অনেক বেশি শেখানো হচ্ছে এটা। তাহলে তুমি তো জানো জুলকে আর্জ বানাতে কি লাগে। আর মোল আর কেলভিন তো সব ইউনিট সিস্টেমে একই থাকে, মোল আর কেলভিন তো কখনো চেঞ্জ হয় না। তাহলে আর ইকুয়াল 8.314 ইন্টু 10⁷। সিজিএস দিয়ে এখানে অঙ্ক করার কোনো প্রয়োজন নাই। তারপরও তোমাদের মনে প্রশ্ন জাগবে, আমি উত্তর না দিলে কেউ না কেউ প্রশ্ন করবাই, তাই পড়ায় দিলাম। এই দেখো, এটা কোন এককে? এটা সিজিএস এককে, বাট সিজিএস এককের কোনো অঙ্ক নাই। তুমি দুইটা মনে রাখবা, একটা এসআই এককে মান, একটা লিটার এটিএম মান। এই পর্যন্ত যদি ক্লিয়ার হই আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা এখন পিভি ইকুয়াল টু এনআরটির কিছু অ্যাপ্লিকেশন দেখব। পিভি ইকুয়াল টু এনআরটির কিছু অ্যাপ্লিকেশন দেখব। পিভি ইকুয়াল এনআরটির অ্যাপ্লিকেশন দেখব। আমরা ছোট থেকে জানি মোল সংখ্যা এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। ডাব্লিউ হচ্ছে পদার্থের ভর, এম হচ্ছে আণবিক ভর। তাহলে আমরা চাইলে কিন্তু পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি লিখতে পারি। আবার হচ্ছে এখানে পিএম ডাব্লিউ বাই ভি আর টি লিখতে পারি। এখন কোয়েশ্চেন হচ্ছে পিএম এই ডাব্লিউ বাই ভি, এই ডাব্লিউ বাই ভি মানে কি ডিআরটি। তাহলে বা ডি ইকুয়াল টু কি পিএম বাই আরটি। অর্থাৎ বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের এই অ্যাপ্লিকেশনগুলা অঙ্কের ডেটা অনুযায়ী অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগতে পারে। অনেক সময় অঙ্কের ডেটা হয়তো বা ঘনত্ব দিয়ে দিছে, তখন আমাকে পি বা এম বা টি বের করতে বলছে, তখন আমাদের এটা দরকার হতে পারে। তারপর কোনো জায়গায় মোল সংখ্যা না দিয়ে আমাদের ভর দিয়ে দিছে, তাই না? তখন আমাদের দরকার হতে পারে। আমরা এই অ্যাপ্লিকেশনগুলো পিভি ইকুয়াল টু এনআরটিকে বহুরূপী চেহারায় প্রকাশ করা যায়। এই যে পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি, বা পিএম ইকুয়াল ডিআরটি, বা ডি ইকুয়াল পিএম ভাগ আরটি। আমরা এই অ্যাপ্লিকেশনগুলো মনে রাখবো আপাতত। বলো ক্লিয়ার কিনা? আমরা আরেকটু পড়াই, কি বলো? ডি কিভাবে আসলো? ওকে, গুড কোশ্চেন। এই যে ডি হচ্ছে ডাব্লিউ বাই ভি, ডি ফর ডেনসিটি, ঘনত্ব। কোন পদার্থের ভরকে তার আয়তন দিয়ে ভাগ করলে ঘনত্ব বোঝায়। ওকে, ক্লিয়ার কিনা? আমরা আরেকটু পড়াই। ডাব্লিউ পদার্থের ভর, ডাব্লিউ পদার্থের ভর, ভি হচ্ছে আয়তন, ডাব্লিউ ফর ওয়েট। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ গ্রাফ এবং ম্যাথ করব। হ্যাঁ, গ্রাফ পড়বো প্রথমে, তারপর ম্যাথ করব। তোমরা আমরা এখন অঙ্ক করার জন্য পিভি ইকুয়াল টু P1 V1 ইকুয়াল P2 V2, এটা বয়েলের সূত্র। দেখো, তোমাদেরকে ক্লাসের শুরুতে আজকে একটা বিষয় বোঝানো হচ্ছে, একটু আমরা কয়েক মিনিট ক্লাস নিব ইনশাল্লাহ, তারপরে ছুটি দিয়ে দিব। আর 4-5 মিনিট একটু মনোযোগ দাও। এই দেখো, তোমাদেরকে ক্লাসের শুরুতে আমরা কিন্তু গ্যাসের সূত্রগুলো লিখে দিয়েছি। এখানে একটা কথা একটু ভেবে দেখো, এখানে বলা হচ্ছে গ্যাসের সূত্র, আর এখানে বলা হচ্ছে গ্যাসের মিশ্রণের সূত্র। তার মানে এই 6টা সূত্র তো মাস্ট অনলি গ্যাসের জন্য কাজ করবে, কঠিন বা তরলের জন্য মোটেও কাজ করবে না। আর এই 4টা সূত্র একটা গ্যাসের মধ্যে যদি আরেকটা গ্যাস মিক্স থাকে তাও কাজ করবে না। অর্থাৎ পিওর একটা গ্যাসের জন্য এটা কাজ করবে। পিওর একটা গ্যাসের জন্য, একটা গ্যাসের মধ্যে যদি অন্য কিছু মিক্স থাকে তাহলে কাজ করবে না। তাহলে আমরা একটু বয়েলের সূত্রের অ্যাপ্লিকেশনে যেতে চাই। ধরা যাক কোন একটা গ্যাস পাত্রে গ্যাস আছে আর এখানে কঠিন কিছু একটা আছে। অর্থাৎ খাতায় আমরা নোট করব, গ্যাসের মধ্যে যদি কঠিন বস্তু থাকে, গ্যাসের মধ্যে যদি কঠিন বস্তু থাকে, কঠিন বস্তু থাকে কার মধ্যে? গ্যাসের মধ্যে। গ্যাসের পাত্রের মধ্যে যদি কঠিন বস্তু থাকে তাহলে এই বয়েলের সূত্রটা কাস্টমাইজ হয়ে যাবে। P1 V1 মাইনাস এক্স ইকুয়াল P2, এই যে P1 V1 মাইনাস এক্স ইকুয়াল P2 V2 মাইনাস এক্স। এখানে এক্স হচ্ছে এক্স ইকুয়াল কঠিন বস্তুর আয়তন। অর্থাৎ কোন গ্যাসের মধ্যে যদি কঠিন বস্তু থাকে তাহলে P1 V1 ইকুয়াল P2 V2 এর পরিবর্তে P1 ইন্টু V1 মাইনাস এক্স আর P2 ইকুয়াল V2 মাইনাস এক্স। যদি গ্যাসের মধ্যে কি বস্তু থাকে? কঠিন বস্তু থাকে। এখানে এক্সটা কি?
কঠিন বস্তুর আয়তন। বলো ক্লিয়ার কিনা? এটা হচ্ছে বয়লের সূত্রের একটা অ্যাপ্লিকেশন, আমরা অঙ্ক করার সময় কাজে লাগবে, আমরা অঙ্ক করার জন্য সবকিছু গুছাই নিচ্ছি আর কি। ওকে, এইবার আমরা চলে যাই পিভি ইকুয়াল না P1 V1 ইকুয়াল P2 V2। কিছুক্ষণ আগে আমরা পড়লাম ঘনত্ব D ইকুয়াল W/V। আচ্ছা বলো তো, তোমরা যখন বয়লের সূত্র পড়লা তখন কি বললা? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ তুমি মনে করছো তাপমাত্রা এবং ভর দুইটাই কিন্তু স্থির থাকবে। তাহলে আমরা কি এখন P1 এই ফর্মুলা অনুযায়ী V1 এর জায়গায়, অর্থাৎ এখানে যখন V তখন কি W/D, তাহলে আমরা কি এখানে W/D1 লিখতে পারি, P2 ইন্টু W/D2। এখন প্রশ্ন করতে পারো আপনি এখানে W1 W2 লিখলেন না কেন? আমরা ধরে নিয়েছি ভর স্থির, মানে দুই পাশেই ভর একই থাকবে। তাপ এবং চাপ পরিবর্তন করার কারণে আয়তন পরিবর্তন হবে, কিন্তু ভর পরিবর্তন হবে না, এটা আমরা ধরে নিছি। যদি আমরা ধরে নেই যে ভর পরিবর্তন হবে না, আসলেই তো চাপ প্রয়োগ করলে ভর চেঞ্জ হয় না, আয়তন চেঞ্জ হয়, তাহলে P1/D1 ইকুয়াল P2/D2। এটাও একটা বয়লের সূত্রের অ্যাপ্লিকেশন, এটাও একটা বয়লের সূত্রের অ্যাপ্লিকেশন। তোমরা নিশ্চয়ই গ্রাফ, আমরা এরপরে ম্যাথ এবং গ্রাফ দুইটা একসাথে শুরু করব। আগামী ক্লাসে আমরা কিছু গ্রাফ করে দেন কিছু ম্যাথ করবো। তাহলে y ইকুয়াল টু mx আর y ইকুয়াল টু mx প্লাস c। নিশ্চয়ই তোমরা এই দুইটা বিষয় জানো। তোমরা গ্রাফ পড়ার জন্য এই দুইটা বিষয় একটু রিভিশন দিবা। আর আজকে যা পড়ালাম তা সব কিছু ভালো মতো পড়বা। সবার প্রতি শুভকামনা এবং প্রত্যেকের অফলাইন ব্যাচে ক্লাস করার আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।